এ কথা আমি বারবার বলেছি যে আমার শুরুটা কিন্তু নান্দিকারে। শুরুটা মানে একেবারে শুরুটা। এবং তারপর যে চলন, হাঁটতে শেখা, হ্যাঁ, দৌড়নো, এই সবই নান্দিকারে। এখন নান্দিকারে আমি যে এসে পড়লাম এবং এসে এখানে যে আমি কিছু দায়িত্ব পেলাম, মানে নিজের এবং অন্যের, সেই ঘটনার শুরুয়াতটা বলতে চাই। এটাও খুব নাটকীয়। এর মধ্যেও একটা নাটক আছে। এই যে নাটকে অভিনয় করা, এই অভিনয়টিকে যে জানতে হয়, এই অভিনয় বস্তুটি কী, সেটা কিভাবে করা যায়, তার একটা ব্যাকরণ আছে। এবং শুধু তাই না, আগে যারা করেছেন তাদের সঙ্গে পথ চলতে চলতে সেটাকে আবিষ্কার করতে হয়। এই ভাবনাটা, ওই যে আমি বললাম, খানিক লেখালেখি করে ব্যর্থ হয়ে, খানিক ফুটবল খেলে ব্যর্থ হয়ে, খানিক ছাত্র রাজনীতি করে ব্যর্থ হয়ে, অবশেষে আমার মনে হলো যে একটু অভিনয়, যা আমি থিয়েটার নিয়মিত দেখি, এই অভিনয় কিভাবে রান্নাঘরে হয় সেটা একটু যদি দেখা যায় বা শেখা যায়। এই ভাবনা থেকে আমি নান্দিকারের একটি ওই বিজ্ঞাপন দেখেছিলাম যে একটা প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা হবে আনন্দবাজার পত্রিকায়। দেখে আমি ওইটা নান্দিকারে হাজির হলাম। 47-1 শ্যামবাজার স্ট্রিট। আমি থাকি দত্তবাগান পাইকপাড়া অঞ্চলে। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায়। বাস ধরলে হয়, কিন্তু পকেটে পয়সা ছিল না, বুঝতেই পারছেন যে বয়স। তো ফলত হাঁটতে হাঁটতে চলে গেলাম। গিয়ে দেখলাম এই নান্দিকারের যে দপ্তর এবং তার পাশে যে মহড়া কক্ষ, আর সেখান থেকে বিরাট আওয়াজ আসছে, ঢাকঢোল পেটানো হচ্ছে, নাচ গান হচ্ছে। বাইরে অনেক লোক, মানে যারা পরীক্ষার্থী, তারা এসেছেন এবং শুনলাম ভেতরে পরীক্ষা চলছে। আমি যে একটা সকালবেলায় খুব আনন্দে ঘুম থেকে উঠেছিলাম, কাল থেকেই অভিনয় শিক্ষার পাঠ নিয়ে বাড়িতে এবং বাইরে এবং পাড়ায় এবং আমার প্রেমিকাদের কাছে দেখিয়ে দেবো, সে গুড়ে বালি হয়ে গেল। ফলত মনটা খারাপ হয়ে গেল। যেখানে পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় তো আমি ডাহা ফেল। তো এরা তো এক্ষুনি নাচতে বলবে, গাইতে বলবে, কৌশল কী কী জানি বলবে। আমি তো সেসব কোনো করিনি। আমি তো তার আগে খুব বেশি থিয়েটার করিনি। ওই একটু পাড়ায়, একটু স্কুলে, কচিত কদাচিৎ কলেজে একটা অভিনয়, সে তো কিছু নয়। বিফল মনোরথ হয়ে ঘুরে বেরিয়ে আসছি। তখন একজন নান্দিকারের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সেক্রেটারি ছিলেন, তিনি বুঝতে পেরে বোধহয় আমাকে বললেন যে এসছেনই যখন, তখন একটু পরীক্ষাটা দিয়েই যান না। আমি ভাবলাম আমি তো কিছু পারবো না, আমি তো পরীক্ষা হচ্ছে, আমি তো, যারা এসছেন দেখেই বুঝতে পারছি এদের দাড়ি গোপ, লম্বা চুল দেখে এরা অনেকদিন থিয়েটার করছেন। আমি এটা মজা করে বলছি, লম্বা চুল আর দাড়ি গোপই থিয়েটারের একমাত্র যোগ্যতা নয়। কিন্তু আমি দেখেছি আমাদের সময় থিয়েটার করলে মুখ ভর্তি দাড়ি থাকতো, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হলো যে এদের সঙ্গে আমি এঁটে উঠবো না। এদের যেমন তাত্ত্বিক জ্ঞান, তেমনি এরা দারুণ, এদের বডি ল্যাঙ্গুয়েজ হবে, আমি পারবো না। তো ভদ্রলোক যেরকম আদর করে বললেন, তা আমি রাজি হলাম। তারপর এক সময় ঢুকলাম নান্দিকারের পরীক্ষা ঘরে, একটি ফর্ম ফিল আপ করে। আর এটা পুরো অবৈতনিক ছিল, মানে পয়সা কড়ি লাগেনি এই পরীক্ষা দিতে এবং এই কর্মশালায় পুরোটা ক্লাস করতে। তাহলে হবেই না যখন, তখন একটু দেখেই যাই না কি করছে এরা। ফেল যখন করবো তখন আর ভয় কিসের। আর মনে মনে একটা রাগ ছিল, যদি সেরকম সুযোগ পাই তাহলে যারা পরীক্ষা নিচ্ছেন তাদেরকে বলবো যে এই যে শেখানোর আগেই পরীক্ষা নেওয়া, তাহলে আর শেখানোর দরকার কি বাপু। এইসব গোঁজ করতে করতে হাজির হয়ে গেলাম। দেখলাম যে স্বাতীলেখা সেনগুপ্ত আর রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ঘরের ভেতরে বসে আছেন, লাল মেঝে। আমাকে বললেন বসো উল্টো দিকে। আমি বেশ কয়েক বছর এদের মঞ্চের ওপর দেখেছি, মুগ্ধতা নিয়ে। কী সব নাটক! ফুটবল আমার অন্যতম প্রিয় নাটক। এই নাটকে মাসির চরিত্রে অভিনয় করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত, আর রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সেজেছেন কালিদা, আমাদের প্রিয় কালিদা, মানে যিনি সমস্ত যুব সমাজকে বলছেন মাঠে চলে আয়, মাঠে চলে আয়, ফাঁকা জায়গায় আয়, ঘরের ভেতর কি করছিস, চলে আয় চলে আয় চলে আয়। তখন কোনোদিনই ওকে এই কালিদা বলে অন্য কিছু মনে হয়নি। আমি জানতাম উনি কলেজে পড়ান, আমি জানতাম উনি তাত্ত্বিক লোক, আমি জানি উনি ভালো ইংরেজি বলেন, আমি জানি উনি ভালো গান করতে পারেন, আরও অনেক নাটকে অভিনয় করেছেন নানান চরিত্রে। কিন্তু এই যে কালিদা, আমার মনে হতো রুদ্রপ্রসাদ আসলে কালিদা, ডাক দিতে জানে। তো উল্টো দিকে যেই বসে আছেন ওটা দেখে না ভেতরটা ধাক্কা লাগলো এবং মনটা ভালো হয়ে গেল। যাক, এত কাছ থেকে এই যে যাকে বলে মানে 1:1 কথা বলার সুযোগ পেয়ে গেলাম। হ্যাঁ, তো এটা তো দারুণ ব্যাপার। আর বসে আছেন স্বাতীলেখা, তখন কিছুদিন আগেই ঘরে বাইরে সিনেমা আমি দেখেছি, ফলত বিমলা বসে আছে উল্টো দিকে। তাছাড়া দেখেছি উনি মাসি চরিত্রে অভিনয় করেছেন। উনি তখন ওই বার্গম্যানের নোরা থেকে নাটক করেছিল
নীলা বলে নান্দিকার একটি, তাতে অভিনয় করেছেন। মাননীয় বিচারক মণ্ডলী বলে একটি নাটক, তাতে অভিনয় করেছেন। খড়ির গণ্ডিতে অভিনয় করেছেন। আরও নানান নাটক দেখে ফেলেছি। এহেন সোয়াইক গেল যুদ্ধে অন্য দলের থিয়েটার ওয়ার্কশপে, তাতে অসামান্য অভিনয় করেছেন। তো সে আমি দেখেছি, সেই সাথীলেখা বসে আছেন সামনে, শুধু আমাকে প্রশ্ন করবে বলে। নিজেকে খুব দামি বলে মনে হচ্ছিল, মন থেকে সমস্ত রাগ উবে গেল। তখন জিজ্ঞেস করলেন নাম কি। আমার বাবা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, যাত্রা করতেন, ঠিক এই মানে ইন্টেলেকচুয়াল নাটক ইত্যাদি নয়, একেবারে মেঠো যাত্রা যাকে বলে, মানে পেশাদার যাত্রাভিনেতা। আমি যে খেয়েছি, পড়েছি, বেঁচেছি একেবারেই যাত্রার পয়সায়। তো ফলত আমাকে যখন জিজ্ঞেস করলেন যে বাবা কি করতেন, আমি বললাম যে অভিনয় করতেন। বলে অভিনয়? তাই কি অভিনয়? আমি বললাম যে এরকম যাত্রাভিনেতা ছিল। বলে বাবার নাম বললাম। বাবা যেহেতু সেই সময়ের বড় আর্টিস্ট ছিলেন, উনি চিনতেও পারলেন। বলে বাবা তুমি অভয় হালদারের ছেলে? আচ্ছা, দারুণ ব্যাপার। তুমি সেই কারণেই কি অভিনয় করতে এসছো? একেবারেই না, আমি সেই কারণেই অভিনয় করবো না, এটা ঠিক ছিল। আমি যেই বললাম বাবার নাম, ওরা একটু দেখলাম যে আমাকে একটু প্রশ্রয় দিলেন, হাজারো অভিনেতার ছেলে। তারপরে আমাকে নানাবিধ প্রশ্ন করলেন, এটা ওটা করলেন। আমি দেখলাম যে আমি এই প্রশ্নগুলো সব উত্তর দিতে পারবো না। আমি প্রথমেই বললাম যে আমি নাটক সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, শুধু আমার যোগ্যতা বলতে আমি নাটক দেখি। তখন জিজ্ঞেস করলেন কোন নাটক ভালো লেগেছে, মন্দ লেগেছে। তখন আমি ফুটবল নিয়ে এত ভালো, মানে প্রতি দৃশ্যের ডায়ালগ পর্যন্ত মনে আছে, এইরকমভাবে বলতে পেরেছিলাম। আমার ধারণা সেই কারণে আরেকটি কারণ ছিল, আমাকে ওরা কবিতা বলতে বলেছিলেন, যে কবিতা কি জানো, পড়ো। আমি বললাম হ্যাঁ কবিতা পড়ি, খুব বেশি না, পড়ি। কি কবিতা পড়ো, একটু শোনাও। আমার মনে আছে আমি শঙ্খ ঘোষের বেশ কয়েকটি কবিতা পড়েছিলাম, বলেছিলাম স্মৃতি থেকে। আমার ধারণা আমি যে ওই নাট্যকর্মশালায় চান্স পেলাম একমাত্র এই দুটি কারণ। এক হচ্ছে আমি খুব তদ্গতভাবে নাটক দেখি এবং দেখে সেটা মনে রাখার চেষ্টা করেছি, এবং তার সঙ্গে এই শঙ্খ ঘোষের কবিতাগুলি। এছাড়া কিন্তু আমি গাইতে পারিনি, আমি নাচতে পারিনি, আমি বেশ কায়দা করে সংলাপ বলতে পারিনি, আমি বডি ল্যাঙ্গুয়েজ বা হামাগুড়ি দিয়ে বা লাফিয়ে উঠে বা চিৎকার করে বা স্থির হয়ে, মানে যেগুলো অভিনয়ের একটা অন্যতম অঙ্গ বটে, আমি এগুলো মজা করে বলছি, কিন্তু এগুলো খুব শিখতে হয়, জানতে হয়, এবং সেগুলো ঠিক সময় প্রয়োগ করতে হয়, সেগুলো কোনোটাই পারিনি। এতৎসত্ত্বেও যে আমাকে ওরা নিয়েছিলেন, মানে ওই যে 25 জনের তালিকায় প্রায় 800-900 ছেলের মধ্যে থেকে, ছেলে মেয়ের মধ্যে থেকে নির্বাচন করেছিলেন, এইটা একটা কারণ। তারপরে আমাদের ওই প্রযোজনা ভিত্তিক নাট্যকর্মশালায় ফুটবল নাটকটি করা হবে ঠিক হলো। যে ফুটবল আমি একাধিক অভিনয় দেখেছি একাডেমি অফ ফাইন আর্টসে, অন্য মঞ্চে, সেইখানে আমি ক্রাউডের চরিত্রে অভিনয় করবার সুযোগ পেলাম। ক্রাউড মানে যারা গ্যালারিতে দাঁড়িয়ে গলা ফাটাবে, এখানে ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে গলা ফাটাতে হবে আমাকে, অথচ আমি মোহনবাগান সাপোর্টার, আমি ঘোষিত মোহনবাগান, আমি সবসময় বলি মোহনবাগান, এখনও বলি মোহনবাগান, আমি উত্তম কুমারের ভক্ত, মোহনবাগান ঘটি। ফলত প্রথমটায় খুব একটা অস্বস্তি হয়েছিল। এই আমার বেড়া ভাঙা শুরু হলো যে তুমি যা, এবং তুমি যা হতে চাও না, তোমাকে তাই হয়ে দেখাতে হয়। তোমাকে তোমার অস্তিত্বকে ভুলে অস্তিত্বের অন্যরকম একটা আকার তৈরি করতে হয়, চেহারা। ওই আমি প্রতিদিন যখন ইস্টবেঙ্গল গ্যালারিতে ইস্টবেঙ্গলের হয়ে গলা ফাটাতাম, ওইটুকুই আমার পাঠ, চিৎকার করা, আর মাঝে মাঝে কোরাসে বাবা রেফারির দিকে তাকিয়ে বাবাকে তোর, বাবাকে তোর, বাবাকে তোর রেফারি, বাপ নেই ঘরে, বাপ নেই ঘরে, বেজম্মা তুই রেফারি। মানে রেফারি যদি গোল অফসাইড করে দিত বা নাকচ করে দিত, তখন এই চলতো আমাদের। তাই এই যে বাবাকে তোর, বাবাকে তোর, বাবাকে তোর রেফারি বলে বাপ তুলে রেফারিকে গালাগাল দিতাম, তখন আমি যে ভূমিকায় অভিনয় করতাম, এই ছেলেগুলোর অনেকেরই কিন্তু বাড়িতে বাপ নেই, যাদেরকে বেজম্মা বলে, মানে বাপের মায়ের ঠিকানা নেই। এই করতে করতে একটা অনুভব মনের মধ্যে এলো যে আমার তো বাপ আছে, আমার তো মা আছে, আমার তো একটি পরিচয় আছে, অথচ আমি এই যে পরিচয়হীন হয়ে ওঠার চেষ্টা করছি সমগ্র দিয়ে, এটা একটা দারুণ মজা, এটা দারুণ বেঁচে ওঠা, এই দারুণ জন্মলাভ একটা। এইটাই আমি বলতে চাইছি যে এই ফুটবল নাটকে নানাবিধ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এটা আমার একটা দারুণ শিক্ষা হয়েছিল। এবং এই ফুটবল নাটকে, এটাও অনেক অভিনেতা অভিনেত্রীর জীবনে ঘটে না, আমি শুধুমাত্র ওই কালিদাস চরিত্রটি ছাড়া সমস্ত কয়টি উল্লেখযোগ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছি,
এই নাটক অনেকবার করেছি, 300, 350, 400 বার অভিনয় করেছি। মূল যে কেন্দ্রীয় চরিত্র হরি, যেটা আমাদের গৌতম হালদার অভিনেতা করতেন আমাদের সময়, একাধিক অভিনয় মানে রজনী করেছে ও সন্ধেবেলায়, আমিও করেছি। তখন ও একটা চাকরিতে, রেলের চাকরিতে পরীক্ষা দিতে যাবে, চাকরি পেয়েছে সেটি পার্মানেন্ট হওয়ার জন্য, তখন বেশ কয়েকটি অভিনয় আমি করেছিলাম। ফলত এই যে নানান একটা নাটকের মধ্যেই নানান চরিত্র, যা আমি চোখে দেখতাম আগে বসে বসে, আমি এখন তার নিজের রক্তমাংসের হয়ে উঠছি, এই একটা অনবদ্য অভিজ্ঞতা। এই যে গৌতমের কথা বললাম, গৌতমকেও বন্ধু হিসেবে, অভিনেতা হিসেবে আমাদের মানে একসঙ্গে আমরা বেড়ে উঠেছি। কিন্তু আমার আগের থেকে থিয়েটার করেছে নৈহাটিতে। তো আমার একটি স্মৃতি মনে পড়ছে, জানি না এটা আপনাদের ভালো লাগবে কিনা। ওই যেদিন আমরা নান্দিকারে পরীক্ষা দিলাম তার ঠিক 7 দিন পরে আমাদের একটি তালিকা বেরোবে, বলল যে কে কে নির্বাচিত হয়েছে দেখে যাবেন। তা আমি তো জানি আমার হবে না, আমি ভেবেছিলাম আসবই না দেখতে, দেখে কী করব, আমি ফেল করেছি, এটা আবার ভালো করে দেখতে যাওয়ার কিছু আছে নাকি। কিন্তু ওই 7 দিনের মানে দিনটি যেদিন এলো, সেদিন সকাল থেকে ওই মাকড়সা যেরকম নিজের জাল বাইতে 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 শেষমেশ ভেঙে যায়, জালটা ছিঁড়ে পড়ে নিজেরই বারে, আমিও সেরকম ঠিক যাবো না 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 করতে করতে কখন যে রাস্তায় বেরিয়ে হাঁটতে 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 যাবো না যাবো না যাবো না যাবো না বলতে বলতে ঠিক আবার ওই 47-এর এক শ্যামবাজার স্ট্রিটের সামনে গিয়ে হাজির হয়েছি। আমি বিশ্বাস করুন, আমি জানতাম না আমি পৌঁছে গেছি, এবং সেই যেখানে তালিকাটি টাঙানো আছে আমি জানি আমার নাম নেই, তবু আমি তার সামনে হাজির হয়েছি এবং আমি খুঁজে দেখছি আমার নাম আছে কিনা। এক অদ্ভুত খেলা। এবং আমি দেখলাম যে শেষ থেকে কয়েকটা ওপরে আমার নামটি আছে, দেবশঙ্কর হালদার লেখা আছে। সে এক অপূর্ব আনন্দ, কিছুতেই ওখানে দাঁড়িয়ে প্রকাশ করব না। ভেতরে একটা বিদ্যুৎ চমকের মতো আনন্দ খেলে গেল, কিন্তু শরীরে তার কিছুই প্রকাশ করছি না, এরকম একটা ভাব। এইরকম একটা যুদ্ধ জয়ের আস্বাদ নিয়ে ওই নান্দিকারের ঘর থেকে বেরিয়ে আসছি। কি করব জানি না, আদৌ কি ট্রেনিংটা আমি করব, কি হবে জানি না তো কিছু। তবু যে এই যে জিতলাম, মানে একটা কিছু পেলাম, আমি নির্বাচিত, আমাকে এরা গ্রহণ করেছেন, এই ভাবনাটা নিয়ে আমি প্রায় উড়তে উড়তে, মানে নাচিনি কিন্তু আস্তে আস্তেই হাঁটছি, কিন্তু ভেতরটা নাচছে উঠছে। বেরিয়ে এসছি, বেরিয়ে কয়েক পা গেছি, আমাকে একজন জিজ্ঞেস করলেন ম্লান মুখে, আপনার কি হয়েছে? আমি কি ভাই? বলল, আপনি কি সিলেক্টেড হয়েছেন? আমি বললাম, হ্যাঁ হয়েছি, দেখলাম তো আছে আমার নাম। বলল, আমার দিকে তাকিয়ে আছে সামনের লোক ম্লান মুখে। আমি বললাম, আপনি কি পরীক্ষা দিয়েছিলেন? বললো, হ্যাঁ। আমি বললাম, তাহলে আপনি নির্বাচিত হয়েছেন? তো সে বলল, না। আমার মনটা খারাপ হয়ে গেল, আমাকে জিজ্ঞেস করছে আমার হয়েছে, ওরটা হয়নি। তাই একটু সান্ত্বনা দেওয়ার মতো করে বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মানে আলাপ হলো তো, এটা জিজ্ঞেস করতে হয়। আমি বললাম, কি নাম আপনার? তো বললো, আমার নাম গৌতম হালদার। আমি বললাম, তাই আপনার হয়নি? বললো, না। আমার না, আমি একটি হালদার দেখেছি, কিন্তু তালিকায় আছে। তখন ও বললো, না না জানি, দেখেছি, আমি ওই হালদার দেখেছি। না, সেটা অন্য লোক, ও দেবশঙ্কর হালদার। আমি আর বললাম না যে আমি সেই। তবু আমি বললাম, না আরেকটি হালদার আছে, বিশ্বাস করুন আছে, চলুন তো দেখি। বলে গিয়ে দেখলাম আমি ঠিকই দেখেছিলাম, একেবারে গোড়ার নামটি হচ্ছে গৌতম হালদার, মানে 1 নম্বরে। আর গৌতম কি করেছে, ও যে ফার্স্ট হতে পারে এটা না ভেবে ও একটু পর থেকে দেখতে শুরু করেছে, মানে কিছুতেই ও প্রথম হতে পারে না, ফলে তো ওটা দেখেইনি। আর নিচের দিকে গিয়ে একটি হালদার খুঁজে পেয়েছি, যেটি আমি, অন্য লোক, ফলে তো বিফল মনোরথ হয়ে চলে গেছে এবং এরমভাবেই সময় কাটাচ্ছে। তো আমি বললাম যে, এই তো আপনার নাম গৌতম হালদার। বলল, কোথায়? আমি এই তো প্রথমে। বলে, প্রথমে? দেখুন। তারপরে সে ওর মুখে যা হলো, মানে এ ওই অভিনয় করতে বললে দেখানো মুশকিল, সত্যিই বলছি। হ্যাঁ, মানে মুখটা লাল হয়ে গেল উত্তেজনায়, আনন্দে। আর এই বোকামো একটু আগে করেছে, আমাকে এরকম করে জড়িয়ে ধরলো, আমাদের আলাপ হয়ে গেল। আমাদের তখনও ট্রেনিং শুরু হয়নি, আমাদের কিছুই শুরু হয়নি, ও তখনও জানেই না আমার নাম কি। তো
তারপরে একাধিক দিন অভিনয় করেছি, ও যে চরিত্রে অভিনয় করেছে সেই চরিত্রেও অভিনয় করেছি, ওর পোশাক পরেছি ওই যে হরি নাটকে। তারপর নানান চরিত্রে এবং অনেক দিন আমরা রুম শেয়ার করেছি, বাইরে অভিনয় করতে গেলে আমরা একসঙ্গে থাকতাম। এবং আমরা যেহেতু দুজনেই হালদার, তো ফলত আমাদেরকে কেউ জিজ্ঞেস করতেন যে আপনারা কি দুই ভাই। এবং প্রথম আমাদের যেটা নান্দিকারে প্রথম মৌলিক নাটক, সেই মৌলিক নাটকটির নাম শেষ সাক্ষাৎকার। সেটা ও একজন মন্ত্রীর চরিত্রে অনবদ্য অভিনয় করেছিল এবং আমি তার আমলা সেজেছিলাম। আর রুদ্রবাবু আর সাথী লেখাদি ছিলেন। আরেকটি ছোট চরিত্র ছিল, সেটি পার্থ বলে আমাদেরই বন্ধু করেছিল। অত্যন্ত ভালো নাটক শেষ সাক্ষাৎকার। অনেক প্রায় 1 যুগ ধরে ওই নাটকে অভিনয় করেছি, তাত্ত্বিক নাটক। এবং আমরা 22-23 বছর বয়সে 55-50 এই বয়সী চরিত্রে অভিনয় করছিলাম। এবং ওই নাটকটি আমাদের অদ্ভুত এক পাঠ দিয়েছে। আমি এই কারণে বলছি যে এই যে পাশাপাশি এলাম আমরা, এই থিয়েটার ঠিক এইভাবেই অভাবনীয় নাটকীয়তা তৈরি করে। যা জীবনে হয় ঠিক থিয়েটারের মধ্যেও তাই হয়। এই যে বলছিলাম যে নাম দেখার যে নাটকীয়তার গল্পটা, তা ওইভাবে বেঁধে দেয় মানুষকে, পরস্পরের সঙ্গে আটকে দেয় এবং তৈরি করে একটা অদ্ভুত আচ্ছন্ন ভাব, মায়া। যে মায়ায় শুধু অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক এবং নাট্যের লোক আবদ্ধ থাকেন না, তার সঙ্গে জুড়ে যান দর্শক। এবং তারপর দর্শক নিজে অভিনয় করতে শুরু করেন। দর্শক আর শুধুমাত্র মানে আলাদা থাকেন না, দর্শক যে কত রকমভাবে অভিনয় করেন আমাদের সঙ্গে, সে গল্প আর একদিন বলবো।